প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমি তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের যে পাঞ্চুয়েশন আমাদের পরীক্ষার মধ্যে আসে, সে পাঞ্চুয়েশন কীভাবে তোমরা খুব শর্টকাটে অ্যান্সার করতে পারবা, আজকের পর্বতে আমি তোমাদেরকে সে পাঞ্চুয়েশনটা শেখাবো। আমি আশা করি যদি তোমরা আমার এই অল্প সময়ের ভিডিওটা তোমরা দেখো, তাহলে তোমরা কিন্তু শর্টকাট টেকনিক কাজে লাগিয়ে তোমরা কিন্তু পাঞ্চুয়েশনের যে মার্কটা আছে সেটা তুমি পরিপূর্ণ অ্যান্সার করতে পারবা। তো চলো আর কথা না বাড়িয়ে দেখি যে আমরা কিভাবে পাঞ্চুয়েশন মার্কটা অ্যান্সার করতে পারি। দেখো, আমি এখানে প্রথমত কি আমাদের পাঞ্চুয়েশন সমাধান করতে পাঞ্চুয়েশন মার্ক আমাদেরকে 100% পেতে হলে আমাদের কি করতে হবে সেটা আমি তোমাদেরকে একটু এখানে দেখাই। দেখো, আমি লিখছি টাইপ অফ পাঞ্চুয়েশন মার্ক। তো টাইপ অফ পাঞ্চুয়েশন মার্ক সেটা আমরা এখন দেখব। মূলত 6টা বিষয়ের উপর যদি আমরা জ্ঞান অর্জন করতে পারি, মানে জানতে পারি, তাহলে কিন্তু আমরা পাঞ্চুয়েশন মার্ক 100-এ 100 অ্যান্সার করতে সক্ষম হব। দেখো, আমি এখানে 6টা বিষয় এখানে তুলে ধরেছি। একটা হচ্ছে কমা, যে কমা কোন ক্ষেত্রে আমরা পাঞ্চুয়েশনের মধ্যে ব্যবহার করব। আরেকটা হচ্ছে 2 নম্বরে এক্সক্লামেশন মার্ক আমরা কোথায় ব্যবহার করব। তারপর 3 নম্বর হচ্ছে অ্যাপোস্ট্রফি, অ্যাপোস্ট্রফিটা আমরা কোথায় ব্যবহার করব, কীভাবে ব্যবহার করব। 4 নম্বর হচ্ছে ইনভার্টেড কমা, আমরা ইনভার্টেড কমা কীভাবে ব্যবহার করব। তারপর হচ্ছে কোশ্চেন মার্ক, তারপর হচ্ছে ফুল স্টপ। দেখো, এখানে আমি 6টা বিষয় নিয়ে আলোচনা করব খুব সংক্ষেপে। আমি আশা করি যদি তোমরা এই সংক্ষিপ্ত আলোচনাটা শোনো, তাহলে আমি তোমাদেরকে 100% শিওর দিতে পারি তোমরা পাঞ্চুয়েশনে সম্পূর্ণ মার্ক তুলতে পারবা। দেখো, এখানে কোশ্চেন মার্ক আর ফুল স্টপ এই দুইটা জিনিস সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি যে কোথায় কোশ্চেন মার্ক হয় আর কোথায় ফুল স্টপ হয়। এই দুইটা জিনিস নিয়ে আমি তত বেশি আলোচনা করব না, যেহেতু কোশ্চেন মার্ক আমরা জানি HW কোনো কোশ্চেনের মাধ্যমে যদি কোশ্চেন করা হয় তাহলে আমরা কোশ্চেন মার্ক ব্যবহার করি, অথবা অনেক সময় অক্সিলারি ভার্ব দিয়েও কোশ্চেন করা হয়। তো এটা মূলত আমরা বুঝতে পারি। আর ফুল স্টপ কোথায় হয় সেটাও আমরা জানি, যে বাক্যে শেষ হয়ে গেছে তারপর আমরা ফুল স্টপ ব্যবহার করব। তো এই দুইটা বিষয় নিয়ে আমি আশা করি তোমরা জানো, এজন্য দুইটা বিষয় নিয়ে আমি কথা একটু কম বলবো। আমি উপরে যে 4টা বিষয় আছে সেই 4টা বিষয় নিয়ে মূলত কথা বলবো। তোমরা যদি এই 4টা বিষয় খুব সহজে বুঝতে পারো, তাহলে আমি তোমাদেরকে বলতে পারি যে তোমরা 100% কী করতে পারবো, পাঞ্চুয়েশন মার্ক তুলতে পারবা। দেখো, কমা, তো আমি প্রথমে দেখব কমার ব্যবহার কি, এমনকি উদাহরণসহ আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলো আমরা দেখি কমার ব্যবহারটা মূলত কি। একটু মনোযোগ দেবো, তোমরা যদি একটু মনোযোগ দাও তাহলে কিন্তু ব্যাপারটা বুঝতে পারবা। তো দেখো, আমরা এখন দেখব কমার ব্যবহার। দেখো, কমা কীভাবে ব্যবহার করা হয়, কোথায় ব্যবহার করবে তুমি, সেটা আমি তোমাকে বাংলায় একটু বলি। তারপরে যেহেতু আমরা বাঙালি, আমরা বাংলায় পড়লে প্রথমে বাংলাতে আমরা বুঝবো, তারপর সেটা আমরা ইংরেজিতে দেখব। দেখো, এই জায়গাতে বলা হয়েছে যদি এই শব্দগুলো বাক্যের শুরুতে থাকে। শব্দগুলো কিন্তু আমি এখনও তোমাদেরকে দেইনি, দিব নিচে। হ্যাঁ, তো এখানে আমি লিখছি যে যদি এই শব্দগুলো বাক্যের শুরুতে থাকে, তাহলে শব্দের যে শব্দটা আমরা বসাবো ওই শব্দের পরে হচ্ছে কমা বসবে। যদি শেষে থাকে, মানে ওই বাক্যটা যদি, মানে ওই শব্দটা যদি বাক্যের শেষে থাকে, তাহলে কিন্তু শব্দর আগে কমা বসবে। তো চলো আমরা শব্দগুলো কি সেগুলো একটু দেখে নিই। একদম সহজভাবে তোমরা চিন্তা করবা। আর এই ওয়ার্ডগুলো সম্পর্কে আমরা কিন্তু সবাই পরিচিত। দেখো, স্যারের পরে আমরা মূলত এখানে কমা ব্যবহার করছি। দেখো, এখানে স্যারের পরে কমা রয়েছে। তারপর হচ্ছে ম্যাডামের পর আমরা কমা ব্যবহার করি। তারপর হচ্ছে এক্সকিউজ মি, এরপর আমরা কমা ব্যবহার করব। তারপর হচ্ছে ওকে, এরপরে আমরা কি করব, কমা ব্যবহার করব। তারপর হচ্ছে ওহ, এটার পর আমরা কমা ব্যবহার করব। তারপর এনিওয়ে, ইয়েস, থ্যাংক ইউ, নো, আই সি, ওয়েল, হাউএভার, মোরএভার, বাট। অর্থাৎ এই যে শব্দগুলো আমি বললাম, এই শব্দগুলো যদি বাক্যের শুরুতে থাকে, যদি এই শব্দগুলা একটা বাক্যের শুরুতে থাকে, তাহলে আমাদের কি করতে হবে, বা শব্দের শেষে কমা বসাতে হবে। অর্থাৎ মনে করো লেখা আছে, তো আমি এরকম যদি বলি, স্যার আই ক্যান হেল্প মি, তো আপনি কি আমাকে সহযোগিতা করতে পারেন, আমাকে সাহায্য করতে পারেন। তো আমি প্রথমে স্যার বললাম। দেখো, স্যার যে আমি বাক্যের শুরুতে যে আমি স্যার কথাটা বললাম, অর্থাৎ এই বাক্যের শুরুতে স্যার এসেছে, যার কারণে বাক্যের পরে কমাটা বসবে। আর যদি এরকম হইতো যে স্যার হেল্প মি স্যার, তো স্যার কথাটা যদি পরে আসতো, তাহলে কিন্তু তা কী হতো, ওই শব্দটার পরে, মানে পূর্বে
মানে আগে আগে কমা বসতো। তো আমরা উদাহরণস্বরূপ তোমাদেরকে দেখাবো। তো এখানে কিন্তু প্রতিটা যে শব্দ আছে প্রতিটা শব্দের একই অবস্থা। আমি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাই, তোমরা বাকিগুলো উদাহরণ নিজেরাই করতে পারবা। তো চলো আমরা উদাহরণগুলোতে চলে যাই। একদম ইজিভাবে একটু খেয়াল করবা। দেখো এক্সাম্পল, কমার যে এক্সাম্পল আছে সেটা আমরা দিব। এবার দেখো আমি প্রতিটা শব্দ দিয়ে মূলত এখানে দিয়েছি। দেখো এখানে বলছি স্যার প্লিজ হেল্প মি। তো আমি এখানে দেখো প্রথমে এই সেন্টেন্সটার মধ্যে সর্বপ্রথম যে শব্দটা এসেছে সেটা হচ্ছে স্যার। তো স্যার আমরা বলছিলাম যদি ওই শব্দটা কি হয় মানে বাক্যের শুরুতে হয় তাহলে ওই শব্দটার পরে কমা বসবে। দেখো এই শব্দটার পরে কিন্তু আমরা কমা বসিয়েছি। যদি এমন হইতো যে প্লিজ হেল্প মি স্যার, এই স্যারটা যদি পরে আসতো তাহলে হেল্প মি এর পরে কমা বসতো, তারপর স্যার বসে ফুল স্টপ হতো। তাহলে দেখো তারপরে যদি এখন কিন্তু আমরা লিখছি স্যার প্লিজ হেল্প মি। তো দেখো এখানে স্যার প্রথম আমরা জানি সেন্টেন্সের মতো বাক্যের শুরুর যে শব্দটা সেটা বড় হাতের হয়, তো আমরা কিন্তু বড় হাতের দিয়েছি স্যার, তারপরে প্লিজ হেল্প মি। যদি এটা এমন হইতো যে স্যার পরে যাইতো তাহলে এখানে প্লিজের পিটা বড় হাতের হতো, মানে বড় অক্ষরের হতো, ক্যাপিটাল হতো। তাহলে প্লিজ হেল্প মি, তারপর এখানে কমা হয়ে তারপরে স্যার বসে ফুল স্টপ বসে যেত। অতএব আমি তোমাদেরকে পূর্বে যে কথাটা বলেছিলাম সেটাই এখানে। এখানে প্রতিটা উদাহরণ একই, তোমরা দেখে নিবা। তা আমি জাস্ট তোমাদের সুবিধার্থে প্রত্যেকটা শব্দের উদাহরণ দিয়ে দিয়েছি। তোমরা এগুলা মানে এই প্রথম উদাহরণটা আমি যেভাবে বুঝালাম বাকি সবগুলা উদাহরণ কিন্তু একই রকম। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এটা তোমরা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা, তারপর তোমরা নিজেরা সেটা করবা, ঠিক আছে? তো এবার আমি আশা করি তোমরা কমার ব্যবহারটা বুঝতে পেরেছো। এবার আমি যাব হচ্ছে তারপরে আমাদের যেই জিনিসটা ছিল সেটা হচ্ছে এক্সক্লামেশন মার্ক। কখন আমরা বসাবো, কিভাবে বসাবো, কোথায় বসাবো সেটা এখন জানবো। দেখো আমি কিন্তু খুব শর্টকাট তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। দেখো এখানে আমরা লিখছি যে এক্সপ্রেসেস জয়, শ্র, তারপর হচ্ছে সারপ্রাইজ অর স্ট্রং ইমোশন। অর্থাৎ বাংলায় যখন আমরা এরকম চিন্তা করি যে কোনো আনন্দের ব্যাপারে বা দুঃখের ব্যাপারে বা আশ্চর্যবোধক মানে আশ্চর্য জাতীয় কোনো সেন্টেন্স বা শব্দ মানে বাক্য ব্যবহার করলে বা আবেগের ক্ষেত্রে, অর্থাৎ এই চারটা বিষয় মনে রাখবা। আনন্দ, দুঃখ, আশ্চর্য ও আবেগ প্রকাশের ক্ষেত্রে যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে এক্সক্লেমেশন মার্ক, অর্থাৎ এক্সক্লেমেশন চিহ্নটা ব্যবহার হয়। তো দেখো এবার আমি তোমাদেরকে কয়েকটা উদাহরণ দিয়ে তোমাদেরকে আমি দেখাবো। তো এই জায়গাতে একটু খেয়াল করো কমন ওয়ার্ড যেগুলোর পরে মূলত এগুলো হয়। দেখো হুররা, আলাস, ওয়াও, নো, গ্রেট, ওয়েলকাম, বেস্ট অফ লাক। অর্থাৎ এই শব্দগুলো যদি আমরা দেখি তাহলে আমরা বুঝবো অবশ্যই এখানে কি এক্সক্লেমেশন মার্ক, অর্থাৎ এক্সক্লেমেশন চিহ্নটা এখানে বসবে। অর্থাৎ শব্দের শুরুতে যদি আমরা এই শব্দগুলো দেখি তাহলে আমরা কি করব, আমরা প্রথমে এক্সক্লেমেশন মানে এই শব্দটার পরে এক্সক্লেমেশন যে চিহ্নটা আছে সেটা আমরা ব্যবহার করব। তো আমি তোমাদেরকে উদাহরণগুলো একটু দেখাই। দেখো এক্সক্লেমেশন এক্সাম্পলস। তো দেখো এই জায়গাতে একটু খেয়াল করো, আমি এই জায়গাতে লিখছি হুররা, উই হ্যাভ ওন দ্য ম্যাচ। দেখো এখানে যদি এই এক্সক্লেমেশনটা তোমার থাকবে না, এই এই যে এক্সক্লেমেশন চিহ্নটা তোমরা দেখতেছো এই চিহ্নটা কিন্তু তোমাদের বেলায় থাকবে না, তুমি কিন্তু এটা দিতে হবে। অর্থাৎ এই শব্দগুলো যখন তোমরা দেখবা প্রতিটা শব্দ যদি থাকে তাহলে তোমাকে অবশ্যই এই এক্সক্লেমেশন চিহ্নটা তোমাকে দিতে হবে। তো আমি প্রতিটা শব্দের উদাহরণ কিন্তু এখানে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিবা। একদম ইজিভাবে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। আর ভিডিওটা বেশি বড় করতেছি না, এই জন্য খুব দ্রুত বুঝিয়ে দিয়ে যাচ্ছি যাতে করে ভিডিওটা অনেকটা ছোট হয়, কারণ তোমরা অনেকে বড় ভিডিও দেখতে পছন্দ করো না। এই জন্য আমি খুব সহজে ছোটোভাবে মূলত এই ভিডিওটা করতেছি। তো দেখো আমি কিন্তু এই যে শব্দগুলো দিলাম এই শব্দগুলোর উদাহরণগুলো আমি কিন্তু প্রত্যেকটা উদাহরণ এখানে দিয়ে দিয়েছি একই রকমভাবে। প্রথমটা আমরা যেভাবে সমাধান করলাম প্রত্যেকটা কিন্তু একইভাবে আমরা সমাধান করতে পারবো। এবার দেখো শুধুমাত্র এই শব্দ ছাড়াও আরও কিছু কিছু জায়গায় কি এক্সক্লেমেশন মার্ক আমরা ব্যবহার করতে পারি। যেমন দেখো হোয়াট এবং হাউ দিয়ে যদি কোনো কোশ্চেন করা হয়, আর ওইটাতে আমরা যদি
ওই জিনিসগুলো দেখে আনন্দ, দুঃখ, আশ্চর্য, আবেগ প্রকাশের ক্ষেত্রে কোনো প্রশ্ন করা হয় তাহলে আমরা কিন্তু এক্সক্লেমেটরি চিহ্ন ব্যবহার করব। উদাহরণস্বরূপ আমি নিচে দিয়ে দিচ্ছি, দেখো একটু খেয়াল করো, আমি উদাহরণ দিচ্ছি নিচে। এখানে বলা হয়েছে দেখো, হোয়াট এ বিউটিফুল ডে ইট ইজ। তাহলে আমরা এখানে কিন্তু একটা প্রশ্ন করা হয়েছে, অর্থাৎ এই জন্য আমরা এখানে এক্সক্লেমেটরি চিহ্নটা দিয়ে দিয়েছি। তারপর হাউ দ্বারা যদি আমি দিই, দেখো হাউ ফাস্ট হি রানস, তো এখানে কিন্তু এটাও কিন্তু একটা এক্সক্লেমেটরি কি বাক্য, এই জন্য আমরা এখানে কি করছি, দেখো আমরা এখানে কিন্তু এক্সক্লেমেটরি চিহ্ন দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো আমি আশা করি এক্সক্লেমেটরি যে এক্সক্লেমেশন যে মার্কটা সেটা কি তোমরা বুঝতে পেরেছো, আর এক্সক্লেমেটরি চিহ্ন কোথায় বসবে সেটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের পরবর্তী যেটা আছে অ্যাপোস্ট্রিতে। দেখো অ্যাপোস্ট্রি এর ব্যবহার, তো অ্যাপোস্ট্রি কি, অ্যাপোস্ট্রির ব্যবহারটা হচ্ছে মূলত আমরা জানি যে সংক্ষিপ্ত, মানে কোনো শব্দকে সংক্ষিপ্ত আকারে করা। তো উদাহরণস্বরূপ যদি আমি তোমাদেরকে একটু চারটা দেখাই, দেখো এখানে আছে কি আই উইল, খেয়াল করো এখানে আছে হচ্ছে আই উইল। এই আই উইলকে আমরা সংক্ষিপ্ত আকারে লিখতে পারি আই অ্যাপোস্ট্রফি যে কমাটা আছে সেটা আমরা দিলাম, তারপর হচ্ছে দেখো ডাবল এল, অর্থাৎ এই যে আমরা দিলাম এটাকে মানে আই উইলকে সংক্ষিপ্ত আকারে আমরা এভাবে লিখতে পারি। এরকমভাবে প্রতিটা শব্দ, যেমন আই এম, আমরা আই এমকে সংক্ষিপ্ত আকারে আই অ্যাপোস্ট্রফি চিহ্ন দিয়ে আমরা এম লিখবো, তাহলে এখানে আই এম বোঝাবে। এরকমভাবে প্রতিটা শব্দ মূলত তোমরা দেখে নিবা, এই চারটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিবা, তাহলে তোমরা বুঝতে পারবা। অর্থাৎ প্রতিটা শব্দকে মানে সংক্ষিপ্ত আকারে করার কাজই হচ্ছে অ্যাপোস্ট্রফির কাজ হচ্ছে সংক্ষিপ্ত আকারে করা। ঠিক আছে, তবে দেখো এখানে আছে হোয়াট ইজ, দেখো এখানে হোয়াট লেখা অ্যাপোস্ট্রফির চিহ্ন দিয়ে আমরা এস যদি যুক্ত করি তাহলে এটাকে হোয়াট ইজকে সংক্ষিপ্ত আকারে হোয়াটস এটা আমরা লিখতে পারি। ঠিক আছে, আমি আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার আমি চলে যাব হচ্ছে ইনভার্টেড কমার ক্ষেত্রে। তো একটু খেয়াল করো, ইনভার্টেড কমাটা একটু সহজভাবে খেয়াল করতে হবে। তার আগে অ্যাপোস্ট্রফি এর কয়েকটা উদাহরণ আমরা দেখে নিই। এবার দেখো এখানে আমি লিখছি ইট ইজ রেইনিং নাও। দেখো এখানে ইট ইজ, আমরা কিন্তু পূর্বের শকটাতে যদি আমরা যাই, আমরা এখানে দেখছিলাম ইট ইজকে আমরা সংক্ষিপ্ত আকার দিয়ে লিখি, তাহলে ইট অ্যাপোস্ট্রফি চিহ্ন দিয়ে তার মানে অ্যাপোস্ট্রফি যে কমাটা আছে সেটা দিয়ে তারপর এস যুক্ত করলে ইটস, অর্থাৎ ইট ইজকে আমরা ইটস লিখতে পারি। তার উত্তরটা যদি এরকম হয়, দেখো এখানে উত্তরটা হবে ইটস রেইনিং নাও। তাহলে ঠিক আছে, অর্থাৎ আমরা সংক্ষিপ্ত আকারে এভাবে লিখতে পারি। এরকমভাবে আমি আরও কয়েকটা উদাহরণ দিয়েছি। ডু নট বি লেট, দেখো এখানে আমরা ডু নটকে আমরা সংক্ষেপে বলতে পারি ডোন্ট বি লেট। দেখো এখানে আমরা বলতে পারি ডোন্ট বি লেট। ঠিক আছে, এরকমভাবে প্রতিটা উদাহরণ কিন্তু আমি তোমাদের জন্য দিয়ে দিয়েছি। দেখো আমি লিখছি আই এম ভেরি হ্যাপি টুডে, তো আই এমকে আমরা সংক্ষিপ্ত আকারে লিখতে পারি আই লিখে অ্যাপোস্ট্রফি যে কমাটা আছে সেটা দিয়ে তারপর যদি আমরা এম লিখি তাহলে কিন্তু সংক্ষিপ্ত আকারে আই এম ভেরি হ্যাপি টুডে এটা চলে আসবে। দেখো আমি লিখছি আই এম ভেরি হ্যাপি টুডে। তো দেখো একদম ইজিভাবে প্রত্যেকটা উদাহরণ কিন্তু আমি তোমাদের জন্য দিয়ে দিয়েছি। এবার দেখো আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে যা বললাম যে ইনভাইটেড কমা, দেখো ইনভাইটেড কমাটা কি আর এটা আমরা কিভাবে ব্যবহার করব। দেখো ইনভাইটেড কমার মধ্যে দুটা জিনিস থাকে, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর হচ্ছে রিপোর্টেড স্পেস। মূলত ইনভাইটেড কমাটা হচ্ছে রিপোর্টেড স্পেসের মানে পূর্বে এবং পরে বসে। এক কথায় রিপোর্টেড স্পেস যে কথাটা, এই কথাটাকে মূলত আমরা ইনভার্টেড কমার মাধ্যমে আবদ্ধ করব, ঘিরে দিয়ে রাখবো। ঠিক আছে, তো আমরা কয়েকটা জিনিস দেখে নিচ্ছে। দেখো এখানে আমি লিখছি রিপোর্টেড স্পেসের পূর্বে, একটু খেয়াল করো, রিপোর্টেড স্পেসের পূর্বে এবং পরে ইনভার্টেড কমা বসে। অতএব এখানে মনে করো দুইটা কমা আছে, এই কমার মাঝখানে রিপোর্টেড স্পেসটা বসবে। আমি তোমাদেরকে বলছিলাম যে ইনভার্টেড কমার ক্ষেত্রে আমরা দুইটা জিনিস বুঝতে পারি, এখানে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর একটা হচ্ছে রিপোর্টেড স্পেস। অতএব ইনভার্টেড কমাটা বসবে হচ্ছে রিপোর্টেড স্পেসের পূর্বে এবং পরে। তো আমি তোমাদেরকে কিছু উদাহরণ এখন দেখাবো, একটু ধৈর্য ধরো। এখানে আমি লিখছি দেখো বাক্যের মূল অংশ রিপোর্টিং ভার্ব, যেটা আমি এইমাত্র বললাম যে দুটো অংশ থাকে, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর একটা হচ্ছে রিপোর্টেড স্পেস। দেখো বাক্যের মূল অংশ হচ্ছে রিপোর্টিং ভার্ব এবং উদ্দীপ্ত অংশ যেটা সেটা হচ্ছে রিপোর্টেড স্পেস। আর এই রিপোর্টেড স্পেসটাকে মূলত আমরা ইনভার্টেড কমার মাধ্যমে আবদ্ধ করব। তো দেখো এবার আমরা চলে যাই কিছু উদাহরণ নিয়ে। দেখো আমি এখানে লিখছি কি হি সেড আই এম টায়ার্ড। তো এখানে দেখো হি সেড এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আই এম টায়ার্ড। তো এখানে এই যে আমি আই এম টায়ার্ড লিখছি, এটা হচ্ছে রিপোর্টেড স্পেস,
ঠিক আছে। তো এই যে রিপোর্টেড স্পেসটা আমরা দিলাম, আমরা উপরে পড়ছিলাম যে রিপোর্টেড স্পেসের পূর্বে এবং পরে ইনভার্টেড কমা বসে। দেখো এটা যেহেতু রিপোর্টেড স্পেস, তার দেখো পূর্বে মানে আগে এবং পরে কিন্তু ইনভার্টেড কমা আছে। অতএব এক কথায় যদি আমরা বলি ইনভার্টেড কমার মাধ্যমে ঘিরে দেওয়া আছে রিপোর্টেড স্পেস যে শব্দটা আছে সেটা। তো দেখো এখানে আমরা লিখছি হি সেইড, তাহলে হি সেইডের পরে অবশ্যই কমা বসবে। তারপর যে মানে রিপোর্টিং ভার্বটা যে আমরা লিখব, রিপোর্টিং ভার্বের পরে অবশ্যই কমা দিতে হবে। কমা দেওয়ার পর আমরা রিপোর্টেড স্পেসটা লিখে সেটাকে আমরা ইনভার্টেড কমার মধ্যে আটকিয়ে দেব। তো দেখো এখানে আমি একটু ভেঙে লিখে দিয়েছি। এখানে দেখো এখানে হি সেইড রিপোর্টিং পার্ট মানে রিপোর্টিং ভার্ব এবং আই এম টায়ার্ড এই কথাটা হচ্ছে রিপোর্টেড স্পিড মানে রিপোর্টেড স্পেস, অতএব যেটাকে আমরা ইনভার্টেড কমা দ্বারা ঘিরে দিয়েছি। ঠিক আছে, আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। তো আমি আরও কিছু উদাহরণ তোমাদের জন্য রেখে দিয়েছি, সেগুলো তোমরা একটু দেখে নাও এক নজরে। উদাহরণসহ ব্যাখ্যা, যে উদাহরণগুলো আছে এগুলো হচ্ছে আমরা এখন ব্যাখ্যা করব। দেখো এখানে পূর্বের পেজে আমরা যে জিনিসটা পড়ছিলাম একইভাবে এখানে দেখো এই জায়গাতে আমি লিখছি রহিম সেড, রহিম বলল আই এম রিডিং নাও। তো এখানে দেখো এখানে রহিম কিন্তু এই কথাটা বলছে যে সে বই পড়ে। ঠিক আছে, তাহলে এই যে রহিম সেড এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, অর্থাৎ আমরা জানি রিপোর্টিং ভার্বের পরে হচ্ছে কমা হয়, তারপরের অংশটা হচ্ছে রিপোর্টেড স্পেস, আর রিপোর্টেড স্পেসকে আমরা কি করব ইনভার্টেড কমার মাধ্যমে আটকিয়ে দেব। দেখো নিচে আমি কথা লিখে দিয়েছি যে এখানে আই এম রিডিং নাও অংশটি রহিমের বলা কথা। এখানে দেখো রহিম কিন্তু বলছিল, রহিম সেড, রহিম বলল আই এম রিডিং নাও, আমি এখন পড়তেছি। অর্থাৎ এই কথাটা কিন্তু রহিম বলেছিল, হ্যাঁ, তাই এর আগে ও পরে ইনভার্টেড কমা দেওয়া হয়েছে। ঠিক আছে, তারপর আরও কয়েকটা উদাহরণ দেখো। 2 নম্বর উদাহরণটা কি বলা হয়েছে, দ্য টিচার সেড অনেস্টি ইজ দ্য ভেরি পলিসি। দেখো এখানে একজন টিচার বলল, তার একটা উক্তি সে বলল। দেখো এখানে দ্য টিচার সেড, দেখো এই কথাটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর অনেস্টি ইজ দ্য ভেরি পলিসি এটা হচ্ছে রিপোর্টেড স্পেস। কেন বলো তো, কারণ এই কথাটা মূলত এই টিচারে বলেছে, তাই না, এটা টিচারের কথা ছিল, টিচারের একটা উক্তি ছিল। তাকে এই জন্য আমি লিখছি শিক্ষক এখানে একটি উক্তি উদ্ধৃত করেছেন, তাই উক্তিটি কী করছি আমরা ইনভার্টেড কমার মাধ্যমে কী করেছি এখানে আমরা ঘিরে দিয়েছি। অর্থাৎ ইনভার্টেড কমা আগে এবং পরে মানে পূর্বে এবং পরে দেওয়া হয়েছে। আশা করি তোমরা 2 নম্বর এক্সাম্পলটাও বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের 3 নম্বরের যে এক্সাম্পলটা আছে সেটা আমি তোমাদেরকে একটু দেখাই, একটু খেয়াল করো। এইবার একটু চিন্তা ভাবনা করবা, এতক্ষণ আমরা দেখছিলাম যে সবগুলাতেই রিপোর্টিং ভার্বটা আগে আইছে, তারপরে রিপোর্টেড স্পেসটা পরে আইছে। আর রিপোর্টিং ভার্ব যদি আগে আসে, রিপোর্টিং স্পেস যদি পরে আসে, তাহলে আমরা কিন্তু এইভাবে ওয়ার্ডটাকে লিখব। হ্যাঁ, যদি রিপোর্টেড স্পেসটা আগে আসে আর যদি রিপোর্টিং ভার্বটা পরে আসে, অর্থাৎ সম্পূর্ণ উল্টায় যায়, তাহলে আমরা কিভাবে করব সেটা আমি তোমাদেরকে এখন দেখাবো। দেখো এখানে 3 নম্বর এক্সাম্পলের মধ্যে দেখো আই ডোন্ট নো দ্য অ্যান্সার। দেখো এখানে এই যে কথাটা সেড, শি সেড, ঠিক আছে। 3 নম্বরের যে এক্সাম্পলটা আছে সেটা একটু দেখো। এখানে বলা হয়েছে আই ডোন্ট নো দ্য অ্যান্সার শি সেড, সে বলল। এখানে একজন ব্যক্তি কিন্তু এই কথাটা বলছে, অতএব এই ব্যক্তিটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর এটা হচ্ছে রিপোর্টেড স্পেস, কারণ এটা এই ব্যক্তির কথা কিন্তু। ঠিক আছে, তো এখানে একটা জিনিস খেয়াল করো, যখন নাকি আমরা উপরে দেখেছিলাম যদি রিপোর্টিং ভার্ব আগে আসে তখন তাকে কমা দিয়ে তারপর রিপোর্টেড স্পেসকে আমরা ইনভার্টেড কমার মাধ্যমে ঘুরে দিব। ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে এখানে দেখো প্রথমে যেহেতু আমাদের রিপোর্টেড স্পেসটা আসছে সেটাকে আমরা ইনভার্টেড কমা দিয়ে ঘিরে দিব, অর্থাৎ পূর্বে এবং পরে কী করবো আমরা ইনভার্টেড কমাটা ব্যবহার করব। কিন্তু যেহেতু আমাদের রিপোর্টিং ভার্বটা পরে এসেছে, তাহলে আমাদের কী করতে হবে, এই ইনভার্টেড কমার ভিতরে দেখো একটা কমা আছে এই জায়গাতে, অবশ্যই আমাদের এখানে একটা কমা দিয়ে তারপরে সি সেড তারপরে রিপোর্টিং ভার্বটা আমাদের লিখে ফুল স্টপ দিতে হবে। মনে রাখবা কথাটা, যদি রিপোর্টেড স্পেসটা আগে আসে তাহলে এই যে আমরা ইনভার্টেড কমা দিয়ে আমরা এটাকে ঘিরে দিয়েছি, তার ভিতরে একটা কমা দিতে হবে, কমা দিয়ে তারপর রিপোর্টিং ভার্ব লিখে আমাদেরকে ফুল স্টপ দিতে হবে। তো দেখো এখানে আমি বলছি এখানে বলা কথা আগে এসেছে, অর্থাৎ যে কথাটা বলেছে সেটা আগে এসেছে, তাই ইনভার্টেড কমার শেষে বন্ধ হয়েছে, এরপর বাক্যের বাকি অংশ এসেছে। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এবার আমি তোমাদেরকে একটা
মানে পাঞ্চুয়েশন করে দেখাবো, ঠিক আছে? একটু মনোযোগ দাও। মনে করো তোমার পরীক্ষার মধ্যে এই পাঞ্চুয়েশনটা আসলো, এবার এটাকে তোমাকে কী করতে হবে, এটা তোমার সমাধান করতে হবে। তো একটু খেয়াল করো, আমি যদি তোমাদেরকে দেখাই, আমি কিন্তু তোমাদের জন্য সমাধান করে রেখেছি এজন্য যাতে করে আমার ভিডিওটা বড় না হয়। দেখো, আমরা জানি বাক্যের শুরুতে মানে অতএব সেন্টেন্সের শুরুতে আমাদের কি করতে হবে, প্রথম অক্ষরটা বড় হাতের হবে, অতএব আর এখানে আছে আর বড় হাতের হবে। তাই দেখো আমি একটু তোমাদেরকে দিয়ে দেখাই, এখানে কিন্তু আমি আর বড় হাতের দিয়েছি, আরটা বড় হাতের দিয়েছি রাহিম। তো দেখো রহিম সেড, রহিম বলল, দেখো এখানে রহিম সেড, রহিম বলল। এবার দেখো আই, রহিম এখানে রহিম বলছে, এটা কিন্তু কি বলতো, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, যেটা আমরা কিন্তু কিছুক্ষণ আগে দেখে আসলাম। অতএব রহিম বলল, দেখো রহিম সেড, তাহলে যেহেতু এটা রিপোর্টিং ভার্ব তারপরে কিন্তু কমা আসবে, আমরা কমা এখানে দিয়েছি। তারপরে দেখার বলছে আই অ্যাম গোয়িং টু স্কুল নাও। এখানে দেখো রহিম বলল আমি এখন স্কুলে যাচ্ছি, তাহলে এখানে রহিম এই কথাটা কিন্তু রহিম বলেছে, তাই না? তাহলে এটাকে আমরা কি করব, রহিমের বলা কথাকে আমরা ইনভার্টেড কমার মাধ্যমে আমরা কি করছি, আবদ্ধ করছি। দেখো তারপরে দেখো ওহ, ওহ আমরা কিন্তু দেখে এসেছি ও এর পরে আশ্চর্যবোধক চিহ্ন বসে, অর্থাৎ এক্সক্লেমেশন মার্কটা বসে। তো আমরা দেখো এই জায়গাতে লিখছি ওহ, দেখো এই জায়গাতে আমরা ওহ দেওয়ার পর আমরা এক্সক্লেমেশন মার্ক দিয়েছি, কিন্তু দেখো এখানেও আমরা ইনভার্টেড কমা দিয়েছি, আবার এখানেও আমরা ইনভার্টেড কমা দিয়েছি। কেন দিয়েছি দেখো, এখানে কিন্তু একটা প্রশ্ন করছে। দেখো ওহ ইটস রেইনিং হেভিলি, শুড আই টেক অ্যান আমব্রেলা, বলছে খুব জোরে বৃষ্টি হচ্ছে, আমার কি উচিত নয় একটা ছাতা নেওয়া, এই কথা বলছে। এখানে কিন্তু প্রশ্ন করছে কে, এখানে কিন্তু এই রহিমি কথাগুলো বলতেছে। তাহলে দেখো এই জন্য আমরা কী করছি, ওহ ওর পর আমরা জানি এক্সক্লেমেশন মার্ক বসে, সেটা আমরা বসালাম। তারপর এই কথাটা এই এখান থেকে শুরু হয়ে এখানে এসে শেষ হয়েছে, এমনকি এখানে একটা প্রশ্ন করা হয়েছে। এই জন্য আমাদের কী করছি, দেখো এখানে আমাদের এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দিছি, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আমরা দুই সাইডে কী করছি, ইনভার্টেড কমার মাধ্যমে আটকে দিয়েছি। তারপরে দেখো এখানে বলা হয়েছে, এটার পরে জায়গাতে আসো, এই জায়গাতে ইয়েস, উত্তর হবে ইয়েস। হ্যাঁ, তো আমরা ইয়েসের পরে কমা দিতে হয়, আমরা কিন্তু পূর্বে দেখে এসেছি যে ইয়েসের পরে কমা হয়। তো দেখো আমরা এখানে ইয়েস একটা উত্তর দিয়েছে, হ্যাঁ এটা আমাদের উচিত একটা ছাতা নেওয়া, যেহেতু অনেক জোরে বৃষ্টি হচ্ছে। তাই আমরা কী করছি, দেখো এখানেও ইনভার্টেড কমার মধ্যে আমরা আটকেছি। তারপরে দেখো এখানে কি বলছে, সেড হিজ মাদার। তাহলে এখানে তার মা এই কথাটা বলেছে। তারপর দেখে যেটা বলছে হারি অফ অর ইউ উইল বি লেট। দেখো এই জায়গাতে আমরা এটাকেও কিন্তু একটা ইনভার্টেড কমার মাধ্যমে আটকিয়েছি। অতএব এখানে যতগুলা কথা আসছে প্রত্যেকটা কথাকে আমরা ইনভার্টেড কমার মাধ্যমে আটকিয়েছি, ঠিক আছে? তারপর দেখো এই জায়গাতে বলছে রহিম টোক হিজ ব্যাগ অ্যান্ড সেট। দেখো এটা কিন্তু একটা রিপোর্টিং ভার্ব, এখানে রহিম বলছে কথাটা। হ্যাঁ, তারপর দেখো গুড বাই মাদার, এখানে দেখো এই জায়গাতে একটু চিন্তা করো, এখানে কিন্তু গুড বাই, হ্যাঁ গুড বাইয়ের পর একটা কমা আছে, তারপর দেখো মাদার, এখানে কিন্তু আশ্চর্য মানে একটা তার মাকে সে বিদায় জানাচ্ছে। তো এখানে আবেগের ব্যাপার আছে, এই জন্য এখানে এক্সক্লেমেটরি চিহ্নটা আমরা বসিয়েছি। আর পুরোটাকে আমরা কী করছি, ইনভার্টেড কমার মাধ্যমে এখানে কিন্তু আমরা এটাকে শেষ করে দিয়েছি। আমি আশা করি তোমরা এটা পর্যন্ত বুঝেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকো, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।